বিগত সরকারের পরিবর্তনের কারণে হয়তো তাদের স্বার্থ বাংলাদেশে যেটা ছিল সেটা হয়তো বা ঝুঁকির মধ্যে পড়েছে। বাংলাদেশ এবং ভারত দুজনেরই দরকার, দুজনকেই। বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে অনেক বেশি রপ্তানি ভারত বাংলাদেশে করে। যে সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তারা মূলত ভারতপন্থী বা ভারতের পারপাস সার্ভ করেছে বেশিরভাগ ক্ষেত্রে, এটা এটা আমরা সবাই জানি। যখন সরকার পরিবর্তিত হয় তখন কিন্তু নতুন সরকার আসলে সেই রাষ্ট্রের পলিসিটাও একটু পরিবর্তন হয়। অর্থ উপদেষ্টা বলেছেন যে ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন চলছে, এতে আসলে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, এতে তিনি আশা করছেন অথবা তিনি মনে করছেন যে তেমন কোনো প্রভাব পড়বে না। এই বিষয়ে আপনি যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আশফাক, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যে বিষয় নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন, দ্যাট ইজ এ ভেরি ডেলিকেট ইস্যু এবং এটা দেশের জন্য প্রচন্ডভাবে প্রয়োজনীয় ইস্যু। অর্থ উপদেষ্টা যে কথা বলেছেন যে ভারতের সাথে আমাদের যে টানাপোড়েন চলছে, বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছে তখন থেকে এই যে পট পরিবর্তনের পরে যে নতুন সম্পর্ক, এটা সম্পর্ক ভালো হোক খারাপ হোক, এটা কিন্তু মূলত নতুন অবস্থার মধ্যে তৈরি হয়েছে এবং এবং এই সম্পর্কটা যতটা অর্থনৈতিক তার চাইতে বেশি হচ্ছে রাজনৈতিক। কারণ আমরা সবাই জানি যে সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তারা মূলত ভারতপন্থী বা ভারতের পারপাস সার্ভ করেছে বেশিরভাগ ক্ষেত্রে, এটা এটা আমরা সবাই জানি। তো অর্থ উপদেষ্টার যে কথা যে বাণিজ্যিকভাবে যে প্রভাব, শুনতে পাচ্ছি, বাণিজ্যিকভাবে যে প্রভাব, এই প্রভাব তত বেশি পড়বে না। এটার ভিন্ন একটা মনস্তত্ত্ব আছে, ভিন্ন একটা কারণ আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে পলিটিক্যাল অনেক ডগমা থাকে, পলিটিক্যাল অনেক এনার্কি থাকে, পলিটিক্যাল অনেক অমতের বিষয় থাকে। যেমন ধরেন চায়নার সাথে আমেরিকার সাংঘাতিক একটা বাধ্যাবাধী প্রশ্ন আছে, তারা ডিক্লেয়ার শত্রু একজন আরেকজনের। কিন্তু তাই বলে কি তাদের একজন আমেরিকার কাছে চায়না কি পরিমাণ ঋণের টাকা পায়, তারপরে তাদের বাণিজ্য কি থেমে গেছে? তা কিন্তু থামে নাই। তো ফলে আমাদের রাজনৈতিক টানাপোড়েন চলবে, সম্পর্ক এখন খারাপ হয়েছে, সম্পর্ক আবার ভালো হবে, কিন্তু বাণিজ্যিক ভাবে এটা আপাতত যেমন ধরেন আগস্টের পরেই রপ্তানি কমে গেছিল প্রায় 24%, কিন্তু ভারতের রপ্তানি সেটা বলছি যে কমে গেছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা খানিকটা স্বাভাবিক হয়ে এসেছিল। কারণ সেখানে জড়িত বিজনেসম্যানরা, তারা তাদের বাণিজ্য পররাষ্ট্র নীতির চেঞ্জ করলেও বাণিজ্য যে নীতি সেটা কিন্তু চেঞ্জ করে না। এবং ব্যবসায়ীরা সবসময় যে সরকারের কথা মেনে চলে তা কিন্তু না, যতক্ষণ না স্যাংশন দেয়। তো ফলে বাংলাদেশ এবং ভারত দুজনেরই দরকার, দুজনকেই। বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে অনেক বেশি রপ্তানি ভারত বাংলাদেশে করে। এর ফলে ভারতের ডিপেন্ডেন্স আমাদের পরে কিন্তু কম নয়, বাংলাদেশের যেমন ডিপেন্ডেন্স আছে। কারণ আমাদের টাকা যদি থাকে, আমরা যদি জিনিস কিনতে চাই, তাহলে বিশ্বের আরো বহু দেশ আছে, দে উইল এক্সপোর্ট গুডস টু আস। কিন্তু ভারত চাইলেই কিন্তু সঙ্গে সঙ্গে তারা এক্সপোর্ট করবে, তাদের সে এক্সপোর্টের জায়গা কিন্তু খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হবে। ফলে ভারতও চাইবে, ভারতের ব্যবসায়ীরা বিশেষ করে তারা চাইবে যে বাংলাদেশের সাথে যে বাণিজ্যিক যে সম্পর্কটা আছে এটা যেন বহাল থাকে এবং এই পারস্পরিক সম্পর্ক যেভাবে চলছিল সেভাবে যেন চলে। হ্যাঁ, হয়তো মনে হচ্ছে যে কিঞ্চিত এই যে সমস্যা তৈরি হয়েছে দুইটা দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, এই পরিস্থিতিটাও কিন্তু পট পরিবর্তনের পরে এটা একটা স্বাভাবিক পরিস্থিতি বলে আমি মনে করি। কারণ যে সরকার এতদিন ভারতকে সার্ভ করেছে, বর্তমান সরকার যে সেভাবেই ভারতকে সার্ভ করবে তা তো নয়। এবং আমাদের দেশ যেভাবে রিয়াক্ট করছে তার সাথে অনেক বেশি রিয়াক্ট করছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মিডিয়া যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশ একেবারে শেষ হয়ে গেল, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে, মানবাধিকার প্রচন্ড ভাবে লঙ্ঘন হচ্ছে, এরকম বিষয় চলে আসছে। কিন্তু আলটিমেটলি কি তাই হচ্ছে? আসলে কিন্তু তাই হচ্ছে না। আমরা তো এখানে স্থির অবস্থায় আছি, বরং আমাদের এখানে সংখ্যালঘুদেরকে আমরা প্রোটেকশন দিচ্ছি। এখানে মাদ্রাসা ছেলেদের থেকে শুরু করে সব ধরনের মানুষ যেন এখানে একটা দাঙ্গা না বাঁধে সেজন্য চেষ্টা করছে। তো এই যে সাময়িক যে সংকট, আমি মনে করি এই সংকটে বাণিজ্যিক প্রভাব হয়তো পড়বে এবং পড়লে সেটা দুজনের জন্যই খারাপ। কিন্তু আমি মনে করি যে একটা সময় হয়তো চলে আসবে যে দুজনের স্বার্থের কথা চিন্তা করেই দুটো দেশ চাইবে যে এক্সপোর্ট ইম্পোর্ট যেন ঠিক থাকে এবং সম্পর্কের জন্য উন্নতি হয়। যদিও আপাতত আপনি যেটা মূলত বলতে চাচ্ছেন, বিষয়টি হলেও হয়তো সাময়িক হবে এবং এর প্রভাব আসলে খুব একটা বেশি হবে না বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে।
তবে যদি এখানে একটা কথা বলার আছে, যদি বাণিজ্যিক ক্ষেত্রে এই ডিসিশন দুই দেশ মিলে নেয় যে না, বাংলাদেশ যদি মনে করে ভারতীয় পণ্য তারা ইম্পোর্ট করবে না, আর ইন্ডিয়া যদি মনে করে যে বাংলাদেশ থেকেও তারা পণ্য ইম্পোর্ট করবে না এবং বাংলাদেশে কোনো পণ্য এক্সপোর্ট করবে না, তাহলে তো একটা সমস্যা হতেই পারে। কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি সেরকম ডিসিশনে সরকারগুলো যাবে না বা মনে হয় ব্যবসায়ীরা না যাবে না। এমন কোনো না। সম্ভাবনা নেই। সাইফুল হোসেন, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী আপনার কাছে আসতে চাই যে এই বিষয়টি নিয়ে। আইন উপদেষ্টা, আমি অনুষ্ঠানের শুরুতে যেমন কিছু তথ্য দিচ্ছিলাম, আজকের কয়েকটি ঘটনার কথা বলছিলাম। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক, বাংলাদেশকে নতজানু ভাবার অবকাশ নেই, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সবাই মিলে সমাবেশের প্রস্তাব আনা হয়েছে। আমার এখানে আপনার কাছে যে প্রশ্নটি, সার্বভৌমত্ব নিয়ে আসলে প্রশ্ন উঠছে কেন? এটি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে হতে পারে, নানা বিষয় হতে পারে, কূটনৈতিক বিষয় নিয়ে হতে পারে, কিন্তু এইখানে আসলে এই বিষয়টি নিয়ে আসলে কেন কথা বলা হচ্ছে, আমি এই জিনিসটা একটু বুঝতে চাচ্ছি। দর্শকদের উদ্দেশ্য আসলে আমি বলতে চাচ্ছি যে সার্বভৌমত্ব নিয়ে আসলে এখানে কেন কথা বলা হচ্ছে। আর আরেকটি বিষয়, সবাই মিলে যে সমাবেশের প্রস্তাব আসলে আনা হয়েছে, এই বিষয়টি আপনি ডিপ্লোম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি, কূটনৈতিকভাবে কতটা সঠিক কৌশল বলে মনে করেন? ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটি এখন বাংলাদেশের সবার সামনে। আপনারা জানেন যে বাংলাদেশে গত আগস্টে একটা সরকার পরিবর্তন হয়েছে, এবং সরকার যিনি প্রধান তিনি দেশ ত্যাগ করেছেন, এবং তিনি দেশ ত্যাগ করে বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি। এখন যেটা হলো যে আমরা যত যে বিগত সরকারের সময় দেশ ভারত সম্পর্কটা বলা হয়ে থাকে যে সর্বোচ্চ লেভেলের বন্ধুত্বমূলক পর্যায়ে উন্নীত হয়েছিল, এরকম একটি কথা আমরা সবসময় শুনেছি। এখন আহ, আমরা যেটা জানি যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়, একটা রাষ্ট্রের জনগণের সাথে আরেকটা রাষ্ট্রের জনগণের সম্পর্ক হয়, এবং এই রাষ্ট্র এবং জনগণের সম্পর্কটা মানে পরিচালনা করে কোন একটা সরকার। কাজেই যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয়, সরকার কিন্তু স্থায়ী কোনো মেশিনারি নয়। সরকারের যারা ড্রাইভিং সিটে থাকেন এটা সাধারণত পরিবর্তনশীল, কিন্তু রাষ্ট্র স্থায়ী, রাষ্ট্রের জনগণ স্থায়ী। এই জন্য যে কোনো দুটো বা একাধিক রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে সবসময় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটাকে আমাদের মাথায় রাখতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণের মধ্যে কিংবা ভারতের জনগণের মধ্যে এই দুটো জিনিসে ছাপিয়ে যে নতুন জিনিসটি চোখে এসেছে, সেটি হলো যে ভারতের বর্তমান সরকারের সাথে বিগত বাংলাদেশ সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখে সবকিছু বিবেচনা করা হচ্ছে। আহ যেহেতু মনে করা হচ্ছে যে বিগত বাংলাদেশ সরকারের সাথে যে আব্দুল বর্তমান মামুন, আপনার ভারত সাউন্ডটি সরকারের, পাচ্ছি না, সাউন্ডটি কি অফ হয়ে গেছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি জি, বলুন। হ্যাঁ, আমি বলছি যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের কথাটাই আমরা সবসময় বলবো, রাষ্ট্রের অন্তর্ভুক্ত জনগণের সাথে আরেক রাষ্ট্রের জনগণের কথা বলবো, যেহেতু দুটোই স্থায়ী। কোন দেশের সরকার কিন্তু স্থায়ী নয়, পরিবর্তনশীল। কাজে সম্পর্ক কিন্তু সরকারের সাথে সরকার এটা হবে অবশ্যই, কারণ তারা প্রতিনিধিত্ব করে, সরকার তো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কিন্তু সরকার পরিবর্তনশীল। তবে এটাও ঠিক যে যখন সরকার পরিবর্তিত হয় তখন কিন্তু নতুন সরকার আসলে সেই রাষ্ট্রের পলিসিটাও একটু পরিবর্তন হয়। এখন বর্তমানে যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন একটা সরকার ছিল, তারা এক ধরনের পলিসি মেনটেন করেছে, এবং সেই পলিসির কারণে ভারতের সরকারের সাথে, আলটিমেটলি ভারত নামক রাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক আমাদের তৈরি হয়েছিল। এখন এই সরকারটা যখন পরিবর্তন হলো, তখন আমরা কিভাবে ভারতকে মূল্যায়ন করছি, ভারত কিভাবে আমাদের মূল্যায়ন করছে, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আমার কাছে বর্তমানে মনে হয় যে, আমার কাছে না, এটা বর্তমানে স্পষ্টত যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়া এবং বিভিন্ন আলোচনা থেকে যেটা মনে হচ্ছে যে বিগত সরকারের পরিবর্তনের কারণে হয়তো তাদের স্বার্থ বাংলাদেশে যেটা ছিল সেটা হয়তো বা ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে তারা এই দেশে হিন্দু সংখ্যালঘু যারা, তাদের স্বার্থ নিয়ে তারা হয়তো একটু বেশি চিন্তিত।
এই ধরনের বিভিন্ন ধরনের প্রপাগান্ডা নিয়ে তারা হয়তো উদ্বিগ্ন, যেটা তারা প্রকাশও করেছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবসময় যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবেও যেটা মনে করি, যে আমরা বাংলাদেশে সংখ্যালঘু আছে বলে এভাবে দেখতে চাই না। আমরা মনে করি বাংলাদেশের সবাই হচ্ছে নাগরিক হিসেবে বাংলাদেশী, জাতিগত চেতনার দিক দিয়ে, ভাষা সংস্কৃতির দিক দিয়ে আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হতে পারি, কিন্তু নাগরিক হিসেবে আমরা সবাই বাঙালি। এবং এই নাগরিক চেতনার কারণে আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইভাবে আমরা দেখি না। কারণ এই যে কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বাংলাদেশের একটা অহংকারের বিষয়। আমরা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা এটা প্রমাণ করতে হয়তো সক্ষম হব যে বাংলাদেশে যতটুকু কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি যে মাত্রায় বিগত বছরগুলোতে ছিল, এই মাত্রায় অন্য কোনো দেশে নেই। অর্থাৎ আমরা একটা উদাহরণ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে, আমরা পারস্পরিক ক্ষেত্রে সেই আবহমান কাল থেকেই। কিন্তু ব্যাপারটা হলো, যেহেতু এখন প্রতিভাত হয়েছে বিভিন্ন গোষ্ঠীর চিন্তা ভাবনার মাধ্যমে, যে হয়তোবা বাংলাদেশের বিগত সরকারের সাথে বর্তমান ভারতের পলিগত কারণে এক ধরনের ঐক্য আছে, এবং বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমানে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যেহেতু পলিসিটা পরিবর্তিত হয়েছে, সেই পলিসির পরিপ্রেক্ষিতে আঞ্চলিক রাজনীতি এবং গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের কি ভূমিকা হতে যাচ্ছে, ভারতের কি ভূমিকা হতে যাচ্ছে, এটা হয়তোবা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।